একেবারে সদ্য সমাপ্ত নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতি সবাই আপনারা জানেন, বোঝেন এবং সচেতন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশ গঠনের গণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে লম্বা সময় আমরা আন্দোলন করলাম, প্রচেষ্টা চালালাম, জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং তারা আমাদের গণ আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, এটা আমাদের লক্ষ্য ছিল। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে এবং নির্বাচনের দিনে ফলাফল সন্ধ্যা থেকে যখন ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের অফিসগুলোতে আসতে শুরু করলো, জাতীয় সম্প্রচার মাধ্যম, টেলিভিশন, রেডিও, নানান মিডিয়াতে যেগুলো প্রচার শুরু হলো, সব জায়গা থেকে খবর আসছিল জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে যারা যুক্ত ছিলেন, একের পর এক সব আসনের নির্বাচনী ফলাফল জোয়ারের মতো আসছিল। মনে হচ্ছিল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারাই যেন আগামী দিনে সরকার গঠন করতে যাবে। একের পর এক আসন সংখ্যা বাড়ছিল। হঠাৎ করে রাত 9:30 10টার দিকে সম্প্রচার বন্ধ হয়ে গেল। লক্ষ্য করেছেন আপনারা? বন্ধ হয়ে গেল। আমরা সবাই বিস্মিত হলাম। এখন ধীরে ধীরে সেই রহস্য জাতির সামনে উন্মোচিত হচ্ছে। উচ্চ পর্যায়ের দেশি বিদেশি চক্রান্ত এবং সিদ্ধান্তের ভিত্তিতে নির্দিষ্ট আসনগুলোতে নির্দিষ্ট প্রার্থীদেরকে পরাজিত করার সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হলো, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমরাও জামাত ইসলামীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে এটা তীব্র প্রতিবাদ করেছি। সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি, আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না, ওনারা ইসলামপন্থীদেরকে মিন করেছেন। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি ইনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে, বলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে একথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, না হলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষার নির্বাচন, পানির স্রোতের মতো জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক, এবং প্রচুর আসনে
অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আরো দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচন উত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোন সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের শত্রুরা নতুন কোন সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব বলে আমরা কিন্তু কোনো হটকারিতা, সহিংসতা এবং রাজপথ গরম করে দেশকে অস্থিতিশীল করতে চাইনি। ফলে আমাদের এই সরলতা, সততা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে আমাদের পরমত সহিষ্ণুতার এই নিয়মতান্ত্রিক ভূমিকাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আমাদের অতীত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আমরা সরকারকে দেখতে পাচ্ছি, ক্ষমতায় গিয়েই তিনি জুলাই চার্টার, জুলাই সনদকে ভুলে গেলেন, দেখছেন না? অথচ বিএনপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে রাজপথে আন্দোলন করেছি। আমরা সবাই আইন, প্রশাসন, জুডিশিয়ারি, জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশন, সংবিধানের এবং দেশের গুরুত্বপূর্ণ 6টি রিফর্ম কমিশনের 84টি বিষয়ে আমরা সংস্কারে ঐক্যমত হয়ে আমরা সকল রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছি। সেখানে পরিষ্কার উল্লেখ আছে জুলাই সনদের গৃহীত ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে গণভোটে যাবে, গণভোটে হা জয়যুক্ত হলে সেটা পার্লামেন্টে যাবে, সংবিধান সংস্কার আদেশ এসেছে, তার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ প্রথম শপথ গ্রহণ করবে, তারপর জেনারেল অ্যাসেম্বলিতে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আরেকটা শপথ হবে। 2টা শপথ করে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করে এমপিরা তাদের দায়িত্ব শেষ করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং সংবিধানের তফসিলে সংবিধানের অংশ হিসেবে সেটা অনুমোদিত হবে। তার ভিত্তিতে ঐক্যমত্য হওয়া সংস্কারের বিষয়গুলো গৃহীত হলে সেখানে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে, কর্তৃত্ববাদী শাসন থেকে দেশকে বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি ক্ষমতায় থাকবে না, দুর্নীতি দূর করার জন্য, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আনার জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিরোধী দলের ডেপুটি স্পিকার, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলের সদস্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর মতামত এবং রাষ্ট্রপতির মতামত থেকে গুরুত্বপূর্ণ মনে না করে সেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন জুডিশিয়ারি নানান জায়গা থেকে নিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সব সংস্কারের কার্যক্রম এই জুলাই সনদ অনুমোদিত হওয়ার সাথেই বাস্তবায়ন করতে হবে। অথচ দুঃখের সাথে দেখা যাচ্ছে বিএনপি এবং অনেক নেতা মন্ত্রীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই। তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে হায় জয়যুক্ত হলো গণভোটে, জনগণের এই রায়কে তারা অস্বীকার করতে চান। অথচ জুলাই চার্টারে যেসব অঙ্গীকার নামে আমরা সই করেছি সেখানে পরিষ্কার বলা আছে যে স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে গৃহীত ঐক্যমতের বিষয়গুলো সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করবেন এবং এইটার ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে এখানে বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা তারা চালাবেন না। সেটাও লক্ষ্য করছি সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে। জুলাই সনদের বৈধতা, সংবিধান সংস্কার পরিষদের বৈধতা, শপথ গ্রহণের বৈধতা, নানান কথা বলা হয়েছে। বলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। তো সংবিধানই যদি আপনি ওইটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না, ইন্টারিম গভর্নমেন্টও সংবিধানে ছিল না।